সবাইকে বুঝছি? লাস্ট বারের মতো বলতেছি, আত্মীয় অবস্থায় বিবরণীর অঙ্ক করার নিয়ম কি? প্রথমে আমরা বিশুদ্ধ বিবরণী ছক করব 2 পেজ এবং ভেতরে যা যা লিখতে হয় লিখব। দ্বিতীয়ত আমরা আত্মীয় অবস্থায় বিবরণী ছক করব 2 পেজ এবং ভেতরে যা যা লিখতে হয় লিখব। তৃতীয়ত আমরা মালিকানা সত্ত্ব বিবরণী ছক করব। দ্বিতীয় কাজ কি, মানে 2 নম্বর নিয়ম কি? 1 নম্বর নিয়ম ছক করা, 2 নম্বর নিয়ম কি? সমন্বয়ে দাগিয়ে নেওয়া। আমরা ওই কাজটাও করে নিছি। এবার আমরা আমাদের কাজ শুরু করব প্রথম থেকে সিরিয়ালি। আমাদের অঙ্কটার 1 নম্বর হিসাব কি? বেতন। 1 নম্বর হিসাব কি? বেতন একটা খরচ হিসাব। বেতন একটা কি হিসাব? খরচ হিসাব। এখন বলেন এটা বসবে কোথায়? বেতন একটা খরচ না? আয়সম্মত বসবে না ব্যয়সম্মত বসবে? এখানে লিখেন বেতন। বেতনের সাথে কোনো ফোঁটা নাই। 3,30,000 টাকা সেকেন্ড কলামে। বেতনের পর হচ্ছে উপযোগ বিল। উপযোগ বিল মানে কি কিন্তু পাশে সুন্দর করে লিখে দিছে, বিদ্যুৎ ও টেলিফোন বিল। বিদ্যুতের বিল, টেলিফোন বিল এগুলোকে একসাথে কি বলে? উপযোগ বিল। উপযোগ বিল কি খরচ? নাই খরচ। খরচ কোথায় বসবে? ব্যয়ে। আজকের অঙ্কের সবচেয়ে বড় সুবিধা কি জানেন? যত খরচ সব এখানে ব্যয়ে, যত আয় সবগুলো আয়। আজকের ওই আমাদের বহুধা বিশুদ্ধ বিবরণীটা নাই, যেটা অনেকের সমস্যা হয়, কিন্তু ওইটাই বেশি মানে ইম্পর্টেন্ট। তাহলে উপযোগ বিল এটা খরচ না? তাহলে খরচ এসে বসবে এখানে। এবং এর সাথে কি কোনো ফোটো আছে? তাহলে ওর টাকা কোথায় বসবে? সেকেন্ড কলামে লিখেন উপযোগ বিল 72,000 টাকা। পাশেরগুলো ব্র্যাকেটের লেখাগুলো লিখতে হবে না। উপযোগ বিল ফোটা যেহেতু নাই সেকেন্ড কলামে। যাতায়াত খরচ, এটাও তো খরচ হিসাব, কোথায় বসবে? হ্যাঁ, ব্যয় সমতে বসবে। ফোটা আছে? যাতায়াত খরচ কত টাকা? এটাও এখানে। 3টা খরচ, 3 খরচের মধ্যে লিখলাম। এরপর আছে আমাদের উত্তোলন না ও মূলধন। উত্তোলন ও মূলধনের মধ্যে উত্তোলনের টাকা কোনটা? ডেবিটে যে টাকাটা আছে 1,80,000, এটা হলো উত্তোলনের। আর ক্রেডিট কলামে 14,00,000 যে 50,000 টাকা আছে ওইটা হচ্ছে মূলধনের। একটা উত্তোলনের টাকা, একটা কিসের টাকা? আগের টাকাটা উত্তোলনের, কারণ উত্তোলন ডেবিট। উত্তোলন হিসাব ডেবিট না? উত্তোলন হিসাব ডেবিট, সেজন্য ডেবিটের টাকাটা উত্তোলনের। আর মূলধন হিসাব ক্রেডিট, সেজন্য ক্রেডিটের টাকাটা মূলধনের। এখন কত হচ্ছে উত্তোলন মূলধন লিখতে হয় কোথায়? উত্তোলন মূলধন লিখতে হয় যে মালিকানা সত্ত্ব বিবরণীতে। আমরা একটা মালিকানা সত্ত্ব বিবরণী ছক করছি, কেন যান, সেখানে গিয়ে প্রথমে আমাদের লিখতে হবে যে মূলধন। প্রথমে কি লিখতে হবে? কারণ কি? কারণ উত্তোলন মূলধন থেকে বাদ দিতে হয়। উত্তোলন মূলধন থেকে বাদ দিতে হয়, তাহলে মূলধন আগে লিখতে হবে। মূলধন লিখেন। মূলধনের টাকা কত? 14,50,000 টাকা। মালিকানা সত্ত্ব বিবরণীতে গেছেন, গিয়ে লিখেন মূলধন 14,50,000 বিস্তারিত টাকাতে। টাকার কলম 2টা না এখানে? 3টা থাকলে না, আমি আপনাদেরকে বলছি 2টা থাকলে তো এগুলো অনেক আগে থেকে জানেন কি করতে হয় না করতে হয়। মূলধন টাকাটা কোথায় বসবে? বিস্তারিত টাকাতে। এখন তার নিচে লিখেন যোগ উত্তোলন। আমি কিন্তু মালিকানা সত্ত্ব বিবরণী ছক করতে বলছি, কিন্তু ভেতরে যে যোগ বিয়োগ হয় এগুলো লিখতে বলছি। অনেকে দেখতেছি লিখে ফেলছে, যেমন মদন লিখে ফেলছে। কি কারণ লিখছেন এখানে? মালিকানা সত্ত্ব বিবরণীর ভেতরে কি কি হয় না হয় লিখে দিয়েছিলাম না? এগুলো অঙ্ক যখন আমরা করবো তখন লিখবো না তো। এগুলো যদি অঙ্কে থাকে তখন লিখবো। যেমন আমরা এখন উত্তোলন পাইছি, এখন উত্তোলন মূলধনের নিচে লিখে দিব যোগ উত্তোলন। লিখছেন মূলধনের নিচে যোগ উত্তোলন? সবার কি মূলধন আর উত্তোলন লেখা হয়েছে? মূলধন উত্তোলন কোথায় বসে? মালিকানা সত্ত্ব বিবরণীতে। কিভাবে বসে? মূলধন থেকে উত্তোলন বিয়োগ। তাহলে প্রথমে মূলধন 14,50,000, নিচে বসবে বিয়োগ উত্তোলন। আচ্ছা, উত্তোলন তো বাদ দিতে হয়, এটা বিয়োগ হবে যে বিয়োগ উত্তোলন। কত টাকা দে? 1,80,000। সবার কি হয়েছে? এবার মূলধন উত্তোলনের পর আসেন।
এখানে আমি দেখতেছি অনেকে মালিকানা সত্ত্ব বিবরণী ছক করে না, এখন করতেছে, কারণ কি? আচ্ছা, অনেকে লিখে বলছে না ভেতরে লেখাগুলো। মূলধন থেকে উত্তোলন বাদ, সবাইকে বুঝছি এতটুকু। নেক্সট, এই প্লাস আমাদের অফিস ভাড়া। অফিস ভাড়া কোন হিসাব? খরচ হিসাব না? কোথায় লিখবো? ব্যয় সমূহতে। এবং ওর সাথে কিন্তু ফোটা আছে। অফিস ভাড়ার সাথে কি আছে? অফিস ভাড়ার সাথে ফোটা আছে। টাকা কত দেখেন? 3,60,000। এই ফার্স্ট কলামে বসবে ফোটা থাকার কারণে, এবং জায়গায় রেখে একটা দাগ দিতে হবে পেন্সিল দিয়ে এরকম। অফিস ভাড়ার টাকাটা ফার্স্ট কলামে বসবে, এবার জায়গা রেখে একটা পেন্সিল দিয়ে দাগ দিতে হবে। ফোটা থাকলে ফার্স্ট কলাম, ফোটা না থাকলে সেকেন্ড কলাম। অফিস ভাড়া পর্যন্ত লেখা হয়েছে সবার। এরপর আসেন অফিস সরঞ্জাম। অফিস সরঞ্জাম কোন হিসাব? সম্পদ হিসাব। কোন সম্পদ? চলতি, স্থায়ী, বিনিয়োগ নাকি অসম্মানিত? অফিস সরঞ্জাম হচ্ছে একটা স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ আছে না, সেখানে লিখেন অফিস সরঞ্জাম। আত্মীয়তার বিবরণীতে স্থায়ী সম্পদে লিখেন অফিস সরঞ্জাম। টাকা কত দেখেন অফিস সরঞ্জামের? অফিস সরঞ্জাম ও আসবাবপত্র আছে প্রশ্নে। টাকা কয়টা? একটা না? এই অফিস সরঞ্জাম ও আসবাবপত্র একসাথে লিখেন অফিস সরঞ্জাম ও আসবাবপত্র। টাকা একটা দিলে তখন মনে রাখবেন যে পুরো টাকাটা তাদের দুজনের জন্য। অফিস সরঞ্জাম ও আসবাবপত্র দুটোটাই কি সম্পদ? স্থায়ী সম্পদ। কত টাকা? কোনো তো ফোটা নাই, সেকেন্ড কলামে টাকা বসবে। ফোটা না থাকলে সেকেন্ড কলাম। এরপরে নিরীক্ষা সেবায় বলতে পারবেন কোন হিসাব? নিরীক্ষা সেবায় পাশে লেখাই আছে আয়, তাহলে নিরীক্ষা সেবায় কোন হিসাব? আয় হিসাব। আমাদের আয় সমূহতে বসবে। ফোটা আছে না, মনে রাখবেন আয় সমূহতে যদি কোনো হিসাবের সাথে কাজও থাকে, টাকা ফার্স্ট কলামে বসবে না। যেমন নিরীক্ষা সেবায় এসে দুইটা ফোটা আছে না, নিরীক্ষা সেবায় প্রথম কোথায় বসবে? আয় সমূহতে বসবে। ফোটা কয়টা আছে? দুইটা, মানে কাজ আছে দুইটা। কাজ থাকলে কোন কলামে লিখতে হয়? ফার্স্ট কলামে। তো নিরীক্ষা সেবায়ের সাথে কাজ থাকলেও টাকা সেকেন্ড কলামে, কাজ না থাকলেও। এবং বিক্রয়ের ক্ষেত্রেও একই, বিক্রয় লিখবো। আমরা যদি ভবিষ্যতে অন্য কোনো করি, তখন আমরা যদি বিক্রয় লিখি তখনও একই। অর্থাৎ বিক্রয় অথবা নিরীক্ষা সেবায়ের টাকা কোথায় বসবে? সেকেন্ড কলামে। কত টাকা? 8 লক্ষ। কাজ আছে কটা দেখেন? দুইটা না? জায়গা রাখবো দাগ, আবার জায়গা রাখবো দাগ। দেখেন দুইবার দাগ দিছি। কাজ দুইটা ফোটা মানে জায়গা রেখে দুইবার দাগ দিতে হবে। দেখেন প্রথম কাজের জন্য জায়গা রাখছি, তো একটা দাগ দিছি। আবার দ্বিতীয় কাজের জন্য একটু বড় করে জায়গা রাখছি, আবার একটা দাগ দিছি। এরকম দুইটা দাগ মানে কয়টা ফোটা? দুইটা ফোটা। তাহলে আমরা কি শিখলাম? নিরীক্ষা সেবায়ের সাথে অথবা বিক্রয়ের সাথে যদি কোনো ফোটা থাকে, তাও টাকা কোথায় বসবে? সেকেন্ড কলামে। কাজ থাকুক অথবা না থাকুক। হয়েছে? নিরীক্ষা সেবায়ের পরে কি? পেশাগত বই। পেশাগত বই মনে রাখবেন স্থায়ী সম্পদ। পেশাগত বই কি? কোন হিসাব? সম্পদ হিসাব। কোন সম্পদ? স্থায়ী সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ লিখেন পেশাগত বই। পেশাগত বইয়ের টাকা কত? 2,20,000। কোনো ফটো আছে? সেকেন্ড কলামে বসবে। পেশাগত বই, এটা কই না, এটা বই। পেশাগত বই একটা স্থায়ী সম্পদ। লিখছেন? ফোটা তো নাই, সেই জন্য টাকাটা সেকেন্ড কলামে। পেশাগত বইয়ের পরে কি? 10% বিনিয়োগ। বিনিয়োগে বসবে। যেরকম দেখতেছেন সেরকম, কিন্তু টাকা বসবে থার্ড কলামে। টাকা বসবে কোথায়? এখানে আমরা একটা জিনিস দাগাই নাই, সেটা হচ্ছে ইন্টারনাল সমন্বয়। আমরা এক্সটার্নাল দাগাইছি। আজ কয়েকদিন পর করাচ্ছি তো, এই জন্য এরকম হচ্ছে। সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। 1/7/2024 টাকা বসবে থার্ড কলামে। আর মনে রাখবেন এটা এখানে সমন্বয়ের কাজ আছে। 1 2 3 7,50,000 থার্ড কলাম।
10% বিনিয়োগ, এখানে সমন্বয় আছে। এই যে পার্সেন্ট এবং তারিখ থাকলে কি সমন্বয়, তো সমন্বয় মানে কাজ আছে না, কাজ থাকলে কোথায় লিখতে হয় 5 কলামে, কিন্তু বিনিয়োগের ক্ষেত্রে কাজ থাকলেও টাকা বসবে কোথায় 3rd কলামে। নিরীক্ষা সেবায়ের ক্ষেত্রে কাজ থাকলেও কোন কলামে 2nd কলামে। ব্যাপারগুলো বুঝতেছেন নাকি বুঝেন নাই? সবার কি 10% বিনিয়োগ পর্যন্ত শেষ হয়েছে? এরপরে কি অনুপার্জিত সেবায়। অনুপার্জিত সেবায় মানে কি অগ্রিম আয় না, অনুপার্জিত মানে অগ্রিম, সেবায় মানে আয়, অনুপার্জিত সেবায় মানে অগ্রিম আয়, বকেয়া খরচ অগ্রিম আয় চলতি দায়। তাইলে কি বুঝতেছেন, অনুপার্জিত সেবায় কোথায় বসবে চলতি দায় বসবে। লিখেন এখানে অনুপার্জিত সেবায় টাকা কত হাজার 48,000। কাজ কয়টা আছে তাহলে জায়গা রাখবেন, একটা দাগ দিবেন। দেখেন অনুপার্জিত সেবায় কাজ আছে, ফোটা দেওয়া আছে মানে কাজ আছে, কাজ থাকলে কোথায় বসবে 5 কলামে বসবে, এবং জায়গা রেখে পেন্সিল দিয়ে একটা দাগ দিয়ে রাখবো। সবাইকে এতটুকু বুঝছি? এরপর সাধারণ সঞ্চিতি, এটা কই বসবে বলেন? হ্যাঁ, সাধারণ সঞ্চিতি অথবা সঞ্চিতি তহবিল মালিকানা সত্ত্বে মূলধনের সাথে যোগ করতে হয়। তা আপনারা মূলধন লিখছেন, নিজে লিখছেন বিয়োগ উত্তোলন। আমি একটু কোথায় লিখবো, এখানে আমি এই জায়গায় লিখতেছি বোঝানোর জন্য। মূলধন কত হাজার, এখানে লিখছেন যে 14,50,000, এখান থেকে বিয়োগ উত্তোলন কত হাজার, এখান থেকে বাদ যাবে না, এই যে এরকম হবে, মানে এরকম থাকার কথা আপনাদের খাতায়, মূলধন বিয়োগ উত্তোলন এইভাবে আছে এইভাবে। এখন সাধারণ সঞ্চিতি যোগ করতে হবে না, তাহলে সাধারণ সঞ্চিতি কার সাথে যোগ করতে হবে, যে মূলধনের সাথে। তাহলে মূলধনের সাথে যদি আমরা সাধারণ সঞ্চিতি যোগ করতে চাই, আমাদের আগে এখানে বিয়োগটা করে ফেলতে হবে। 14,50,000 থেকে 1,80,000 বিয়োগ করে এখানে নিচে বসান। কত 14,50,000 থেকে 12,70,000, 1,80,000 বিয়োগ করলে 12,70,000 লিখছেন। এখন আমরা তার নিচে কি করব, যোগ সাধারণ সঞ্চিতি, এখানে যোগ কত টাকা 1,00,000 টাকা। 1,00,000 টাকা লিখে রাখেন, যোগ করেন না কেউ। তাহলে আগে বিয়োগ করছি কেন, একটু আগে সাধারণ সঞ্চিতি টাকাটা লেখার জন্য। আমাদের যোগ বিয়োগের কাজগুলো এখনো আসে নাই, এই জায়গায় আমরা বিয়োগ কেন করছি, সাধারণ সঞ্চিতি টাকাটা যোগ করার জন্য লিখছি, যোগ আমরা বিয়োগটা করলাম এখানে। অন্য কোথাও এখনো কোনো যোগ বিয়োগ করছি, যোগ বিয়োগের কাজগুলো সবার শেষে সব কিছু লেখা হয়ে গেলে তখন সাধারণ সঞ্চিতি যোগ করতে হবে। বিদায় আমরা কি করলাম, মূলধন থেকে উত্তোলনের টাকাটা বিয়োগ করে নিচে লিখলাম 12,70,000, এরপর লিখলাম যোগ সাধারণ সঞ্চিতি 1,00,000। এটা কি চলতি সম্পদে লিখবেন, যে এগুলো কোথায় লিখবেন, যে মালিকানা সত্ত্ব বিবরণীতে। এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ আমার থেকে তো এখানে ছকটা নাই। সাধারণ সঞ্চিতি পর্যন্ত সবার শেষ, কারো কোনো সমস্যা এতটুকু পর্যন্ত? এরপর কি আছে আমাদের সিরিয়ালে, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবে একটা চলতি সম্পদ জানেন, তাহলে চলতি সম্পদে লিখেন। আমি এগুলো মুছে দিচ্ছি, এগুলো এখানে দরকার নেই। প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাব কত টাকা, কোনো কাজ আছে তাহলে ফার্স্ট কলামে বসবে। কয়টা ফোটা আছে, হ্যাঁ, তাহলে একটা জায়গা। প্রাপ্য হিসাব মানে দেনাদার, দেনাদার সম্পদ হিসাব, কোন সম্পদ, চলতি সম্পদ। সেই জন্য চলতি সম্পদের প্রাপ্য হিসাব 80,000 টাকা, জায়গা থাকবে, এবার দাগ দিয়ে রাখবেন। এরপর হচ্ছে অগ্রিম অফিস খরচাবলী। অফিস খরচাবলী কোন হিসাব, আয় ব্যয় সম্পদ না দায়। অফিস খরচাবলী হচ্ছে একটা খরচ হিসাব, আর অগ্রিম অফিস খরচাবলী মানে অগ্রিম খরচ অথবা অগ্রিম ব্যয়। আমরা শিখছিলাম বকেয়া আয়, অগ্রিম ব্যয়, চলতি সম্পদ। তাহলে অগ্রিম খরচ, অগ্রিম ব্যয়, অগ্রিম ব্যয় তাহলে কোথায় বসবে, চলতি সম্পদে বসবে। কেমনে বুঝছেন ব্যাপারটা আবির?
লিখেন এখানে অগ্রিম খরচাবলী। অগ্রিম কি খরচ বলি? অফিস খরচাবলী। অগ্রিম অফিস খরচাবলী। কোনো তো ফোটা নাই, টাকা কোথায় বসবে? সেকেন্ড কলামে। আপনারা কি সবাই অঙ্ক বুঝতেছেন? অগ্রিম অফিস খরচাবলী, অগ্রিম ব্যয়। আমরা সূত্রে শিখছিলাম বকেয়া আয়, অগ্রিম ব্যয়, চলতি সম্পদ। সেজন্য চলতি সম্পদ অগ্রিম খরচাবলী লিখছি 1 লাখ টাকা। কারো কোনো সমস্যা? এরপর আছে হাতে নগদ ও ব্যাংক জমা। হাতে নগদ সম্পদ, ব্যাংক জমাও সম্পদ। টাকা কি দুইটা না একটা? তাহলে তারা দুইজন মিলে একজন। এখন কথা হচ্ছে কোন হিসাব? হাতে নগদ ও ব্যাংক জমা হচ্ছে সম্পদ হিসাব। কোন সম্পদ? স্থায়ী, বিনিয়োগ না চলতি? উত্তর হচ্ছে চলতি। হাতে নগদ আর ব্যাংক জমার পরিমাণ আজকে আছে কালকে নাই, এটা স্থায়ী হতে পারে? এটা চলতি সম্পদ। তো এখানে লিখে দেন হাতে নগদ চলতি সম্পদ, হাতে নগদ ও ব্যাংক জমা। কাজ আছে মনে হয়, হাতে নগদ ও ব্যাংক জমা 95,000 টাকা। কাজ থাকলে কোন কলাম? 5 কলাম। আমাদের সব হিসাব লেখা শেষ। এতটুকু করে আসলেও পরীক্ষা 2 থেকে 3 দিবে, শুধু হিসাবগুলো ঠিক মতো লিখে দিয়ে আসলে। একটা কত করে? এতটুকু করে দিয়ে আসলে 2-3 দিবে, আরও বেশি দিতে পারে, কারণ এখন তো নাম্বার বেশি। আমি 10-এর হিসাব করছি, এখন তো একটা 20 করে না, আসবেও তো একটা 20। এতটুকু করলে আপনাকে 4-5 দিবে, যদি হিসাবগুলো ঠিক মতো লিখেন আর কি। ছক করবেন, এবার হিসাবগুলো যেখানে যেখানে লিখতে হয় সেখানে লিখবেন, লিখে রাখবেন। অনেক সময় হয় যে কি সময় চলে যায়, লাস্টে গিয়ে সময় থাকে না, এতটুকু লিখ করছেন আপনি, এবার সময় চলে গেছে, মানে সময় শেষ। সময় তো আর যায় না নিজে নিজে, সময় শেষ। এবার খাতা জমা দিয়ে দিতে হয় বা খাতার টিচাররা নিয়ে নেয়। সেক্ষেত্রে এতটুকু করে আসলে আপনাকে টিচার নাম্বার দিবে, মানে সুবিধাটা এখানে আছে, অঙ্ক ভুল করলে নাম্বার দিবে। এখন কথা হচ্ছে যে আমরা প্রথমে কি করলাম? বিষয় বিবরণী ছক করলাম, আত্মীয় বিবরণী ছক করলাম, মালিকানা সত্ত্ব বিবরণী ছক করলাম। এরপর সমন্বয় দাগালাম। সমন্বয় আমরা নিচেরগুলো দাগাইছি কিন্তু ভেতরেরগুলো দাগাইনি। সমন্বয় 2 প্রকার, এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল মানে ছকের নিচেরগুলো নাম্বারিং করে করে যেগুলো দেওয়া আছে, আর ইন্টারনাল হচ্ছে যে ভেতরেরগুলো। যেমন এই যে বিনিয়োগ, আগে আছে পার্সেন্ট, পর আছে তারিখ। আত্মীয় বিবরণীর অঙ্কে কোনো হিসাবের আগে যদি পার্সেন্ট থাকে আর যদি শেষে কোনো তারিখ থাকে তাহলে সেটা একটা সমন্বয়, এবং এটা হচ্ছে ইন্টারনাল সমন্বয়। ইন্টারনাল মানে ভেতরের। তাহলে অথবা কোনো একটা হিসাবের সামনে যদি পার্সেন্ট থাকে, তারিখ যদি না থাকে, তাও সেটা কি সমন্বয়। অথবা কোনো হিসাবের সাথে পার্সেন্ট নাই কিন্তু তারিখ আছে, তাহলে সেটাও কি সমন্বয়। তার মানে মজুদ পণ্য এক এক কি সমন্বয়? মজুদ পণ্য এক এক তো কোনো সমন্বয় না। আমি বললাম তারিখ থাকলে সমন্বয়, তো মজুদ পণ্যের সাথে তো তারিখ থাকে, এক এক থাকে, 31/12 থাকে, তাহলে মজুদ পণ্য কি সমন্বয়? উত্তর হচ্ছে না। মজুদ পণ্যের তারিখগুলো দিয়ে বুঝাই প্রারম্ভিক আর সমাপনী। ব্যাপারটা বুঝছেন? তো বিনিয়োগের ক্ষেত্রে পার্সেন্ট থাকলে, তারিখ থাকলে এটা একটা সমন্বয়। তাহলে এখানে একটা কাজ আছে, বিনিয়োগের সাথে মনে রাখবেন কাজ থাকলেও টাকা বসবে কোথায়? 3rd কলামে। আমরা 3rd কলামে টাকাটা লিখছি, এবং মনে রাখবেন এখানে একটা সমন্বয় আছে, এখানে একটা কি আছে, এবং আর কোনো হিসাবের পাশে এরকম ছিল এখানে, তাহলে আর ভেতরে আর কোনো সমন্বয়, ভেতরে একটা সমন্বয়। তাইলে ছকের নিচে 4টা সমন্বয়, আর ভেতরে কয়টা? একটা। ঠিক আছে? 1 নাম্বার কাজ হচ্ছে ছক করে ফেলা, 2 নাম্বার কাজ হচ্ছে সমন্বয় দাগানো। এক্সটার্নাল থাকলে সেটাও দাগাতে হবে, ইন্টারনাল থাকলে সেটাও কি দাগাতে হবে। দাগানোর পরে আমরা সিরিয়ালি যে হিসাব যেখানে বসে সেখানে বসাই দিব। আমরা অলরেডি কাজটা করে ফেলছি। আর কোনো সমস্যা? এখন আমরা সমন্বয় শুরু করব। আমাদের 1 নাম্বার সমন্বয় কি? অনুপাদিত সেবায়ের 30,000 টাকার সেবা প্রদান করা হয়েছে। দেখেন রেয়া মিলে একটা অনুপাদিত সেবায় আছে, কত হাজার টাকা? 38,000 টাকা। অনুপাদিত সেবায় কেন দায়ী? আপনি সেবা না দিয়ে 38,000 টাকা আগে নিয়ে নিছেন। সমন্বয় বলতেছে যে কি 30,000 টাকা সেবা দিয়ে দিয়েছেন, 38,000 টাকা সেবা, 38,000 টাকা নিয়ে নিছেন তো আগে থেকে 38,000 টাকা নিয়ে নিছেন। সমন্বয় বলতেছে কত টাকা সেবা প্রদান করা হয়েছে, মানে 38,000 টাকা নিছেন, সেখান থেকে আপনি 30,000 টাকা সেবা দিয়ে দিয়েছেন।
তাহলে 30,000 টাকার সেবা দিয়ে দিলে সেটা এখান থেকে বাদ যাবে না। তাহলে 1 নম্বর সমন্বয়ের নামটা কি আমাদের মনে রাখতে হবে? 1 নম্বর সমন্বয়ের নাম হচ্ছে অর্জিত সেবায়। কোন সেবায়? অর্জিত সেবায়। অনুপার্জিত সেবায় থেকে কি যাবে? এখানে লিখেন বিয়োগ অনুপার্জিত অর্জিত সেবায়, বিয়োগ অর্জিত সেবা আয় কত টাকা? 30,000 টাকা না? ব্র্যাকেট টাকা বিয়োগ করলে কি দিতে হয়? কিন্তু এখানে বিয়োগটা করব না, ব্র্যাকেট দিয়ে রাখবো, কিন্তু বিয়োগের কাজটা এখন করব না। আমরা কি বুঝছি বিষয়টা? অর্জিত সেবায় অনুপার্জিত সেবায় থেকে কি যাবে? বাদ কেন যাচ্ছে? বিষয়টা কি ফিল করছেন? আপনার দায়ের পরিমাণ ছিল 48,000 টাকা, কারণ আপনি টাকা নিয়ে নিছেন কিন্তু কাজ এখনো করে দেননি। সমন্বয় বলতেছে কি 30,000 টাকার সেবা প্রদান করা হয়েছে, মানে 30,000 টাকা দিয়ে দিয়েছেন দে, নাকি 30,000 টাকার কাজ করে দিয়েছেন যে? তাহলে আপনি 30,000 টাকার কাজ করে দিলে আপনার দায় কি বাড়তেছে না কমতেছে? দেখছেন অনুপার্জিত সেবায় দায় লেখা আছে, দায়, তাহলে এটা দায়ের পরিমাণ না 48,000 টাকাটা। তো সেখান থেকে যদি আপনি 30,000 টাকা সেবা দিয়ে দেন তাহলে আপনার দায় কি আরও বাড়বে না কমবে? তো কমবে মানে বিয়োগ, অর্জিত সেবায় বিয়োগ যাচ্ছে সেজন্য। অন্যদিকে এই টাকাটা আপনার প্রকৃতপক্ষে এখন আয় হয়েছে। যখন আগে কাজ করে না আদি টাকা নিয়েছিলেন তখন কিন্তু আয় হয়নি, তখন ছিল দায়। এখন 30,000 টাকার কাজ করে দিয়েছেন না, তাহলে এই 30,000 টাকা এখন আপনার আসলে ইনকাম হয়েছে, কাজও করে দিয়েছেন, টাকাও বরাবর মিলে গেছে, মানে সমন্বয় অ্যাডজাস্ট হয়েছে। তাহলে এই অর্জিত সেবায় আমাদের সেবায়ের সাথে যোগ হবে। 30,000 টাকা বিয়োগ করছি এখান থেকে, আরেকবার এই অর্জিত সেবায়, এই যে সেবায়ের সাথে যোগ, যার নাম আছে নিরীক্ষা সেবায় দিয়ে। তাহলে এখানে কি করব? যোগ অর্জিত সেবা আয় কত হাজার টাকা? 30,000 টাকা। কেউ যদি মনে করেন আমি এগুলো মুখস্থ করে ফেলবো, বিপদে পড়বেন আপনি। আপনার থেকে মুখস্থ না, বিষয়গুলো মনে রাখতে হবে, এবং কেন বিয়োগ হচ্ছে কেন যোগ হচ্ছে বিষয়টা ফিল করতে হবে, তাহলে এগুলো পারবেন। যে এই কথাটা আজকে থেকে সবসময় মনে রাখবেন। এবং এই আর্থিক অবস্থার বিবরণী যতদিন পর্যন্ত হিসেব বিজ্ঞান নিয়ে পড়ালেখা করবেন ততদিন পর্যন্ত থাকবে। এই আর্থিক অবস্থার বিবরণী ওইরকম একটা অধ্যায় যেটা প্রতিটা ক্লাসে থাকবে। সামনে কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারে যাবেন, সেখানেও আছে। আবার সেকেন্ড ইয়ারে গিয়ে হিসেব বিজ্ঞান যখন দ্বিতীয় পত্র পড়বেন সেখানেও আছে। অনার্স ফার্স্ট ইয়ারে পড়লে সেখানেও আছে, অথবা ডিগ্রি ফার্স্ট ইয়ার পড়লে সেখানেও আছে। অনার্স সেকেন্ড ইয়ারে গেলে সেখানেও আছে, ডিগ্রি সেকেন্ড ইয়ার গেলে সেখানেও আছে, অনার্স থার্ড ইয়ারে গেলে সেখানেও আছে, মানে প্রত্যেকটা ক্লাসে আছে, একদম মাস্টার্স পর্যন্ত আছে। ব্যাপারটা বুঝছেন? যারা হিসেব বিজ্ঞানী পড়ালেখা ভবিষ্যতে আরও করবেন তারা সবসময় এই চ্যাপ্টারটা পাবেন। সেজন্য চ্যাপ্টারটা ভালো করে করা দরকার। কেন যোগ হচ্ছে কেন বিয়োগ হচ্ছে বিষয়গুলো ফিল করা দরকার। আমরা যখন কোনো কিছু ফিল করি তখন বেশি সুখ অনুভব করি। ফিল না করলে সুখ থাকে না, সুখ অনুভব হয় না। ঠিক আছে? একটা নতুন ড্রেস কিনছেন, পরছেন, পরে আপনার ভালো লাগতেছে না, তখন আপনি একটা পরে থাকেন, চেঞ্জ করে ফেলেন, সেটা ছেলে হোক বা মেয়ে হোক। ব্যাপারটা এরকম না? এগুলো আমি বলতে চাচ্ছি যে কেউ যদি মনে করেন আমি ডাইরেক্ট মুখস্থ করে ফেলিম, এবে যোগ এবে বিয়োগ, একটা যোগ হবো একটা বিয়োগ হবো, তাহলে হবে না, তাহলে আপনি বিপদে পড়বেন, অন্য অঙ্কে গিয়ে বিপদে পড়বেন। তাহলে অর্জিত সেবায় অনুপার্জিত সেবায় থেকে কেন বাদ গেছে? আমি আগে টাকা নিয়ে নিয়েছিলাম যাদেরকে কাজ করে দিব বলে, তখন আমার জন্য সেটা দায় ছিল, তখন সেটা আমার জন্য ইনকাম হয়নি। আমি কত টাকা সেবা দিয়ে দিছি? 30,000 টাকা সেবা দিয়ে দিই, সেজন্য 30,000 টাকা এখান থেকে বাদ যাবে, মানে আমার দায়টা কমে গেছে। এখন অন্যদিকে দায় কমলে মনে রাখবেন দায় বাড়বে। দায় কমা মানে কি? আপনার দায়ের পরিমাণ যখন অনেক বেশি থাকবে তখন ওই দায়ের পরিমাণ একমাত্র কীভাবে কমাতে পারবেন? ইনকাম বেশি করে করে করে। এটা একদম রিয়েলিস্টিক বিষয়টা। আপনার ফ্যামিলিতে যদি দায়ের পরিমাণ বেশি থাকে তখন এই দায় একমাত্র কীভাবে কমতে পারে? আপনার ইনকাম বাড়লে, আয় বাড়লে। তাহলে দায় কমতেছে মানে আপনার মাথায় সেট করে রাখেন আয় বাড়বে। আয় কি? সেজন্য বাড়বে মানে যোগ, এই যে যোগ করছে এদিকে, এদিকে দায় কমতেছে মানে আয় বেড়ে গেছে, আর দায় বাড়তেছে মানে কি? আয় কমতেছে। এই বিষয়গুলো একটু মনে রাখবেন। বিষয়গুলো একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, কিন্তু মনে রাখা দরকার। দায় কমলে আয় বাড়ে, দায় কমতেছে সেজন্য এদিকে বিয়োগ, আর অন্যদিকে আয় বাড়তেছে সেজন্য কি? যোগ। ব্যাপারটা বুঝছি কি না? আবার যদি কোনো কারণে দায় বাড়ি যায়, দায় যদি বেড়ে যায় তখন কিন্তু আয় কমে যাবে, তখন আয় থেকে বাদ, দায় থেকে কি? দায়ের সাথে যোগ। দায় বাড়লে তখন দায়ের সাথে অবশ্যই যোগ হবে। ব্যাপারটা বুঝছেন? এই 1 নম্বর সমন্বয়। আমি চাইছিলাম যে কত কম বলার জন্য, কিন্তু কত বেশিই বলতে হচ্ছে, কিছু করার নেই। 2 নাম্বার, 9 মাসের অফিস ভাড়া পরিশোধিত রেয়া মিলে একটা অফিস ভাড়া ছিল, যেটা খরচ হিসাব, যেটা আমরা ব্যয় লিখছিলাম। দেখেন 3,60,000 টাকা। এই 3,60,000 টাকাটা প্রথমে যখন আমরা পাইছিলাম বা প্রথম যখন দেখছিলাম তখন মনে হয়েছিল এটা 12 মাসের টাকা, কিন্তু সমন্বয় বলে দেওয়ার পরে বুঝতেছি এটা 12 মাসের না, এটা হচ্ছে 9 মাসের।
কিন্তু থাকার কথা কয় মাসের? 12 মাসের। তার মানে এই 3,60,000 টাকাটা কি 12 মাসের না 9 মাসের? এই টাকাটা 9 মাসের, কারণ সমন্বয় বলে দিই সুন্দর করে 9 মাসের জন্য পরিশোধিত। পরিশোধিত মানে কি 9 মাসের জন্য দেওয়া হয়েছে। তাহলে এই টাকাটা 9 মাসের, তাহলে এখানে থাকতে হবে 12 মাসের, কিন্তু আছে 9 মাসের। তাহলে বাকি আর কত মাস নাই? ওই নাই, এটার নাম কি? বকেয়া অফিস ভাড়া। বকেয়া কি ভাড়া? লিখেন যোগ বকেয়া অফিস ভাড়া। যোগ বকেয়া সবসময় যোগ করতে হয়, মুখস্থ করবেন এটা বা মনে রাখবেন। বকেয়া অফিস ভাড়া। এখন টাকা বের করতে হবে আমাদের। এখন কি বের করতে হবে? টাকা বের করতে হবে। আমাদের এখন কত মাসের টাকা বের করতে হবে? 3 মাসের টাকা বের করতে হবে। কত মাসের? এই রেয়া মিলে যেটা দেওয়া আছে এটা কত মাসের? 9 মাসের। 12 মাস থেকে 9 মাস যদি থাকে এখানে, নাই কত মাস? আপনি কি বুঝতেছেন? চোখ বড় বড় করে দেখতেছেন কেন? লাগতেছে যে আপনি কিছু বুঝতেছেন না। অফিস ভাড়া হচ্ছে 9 মাসের, থাকা উচিত 12 মাসের। তাহলে 12 মাস থেকে আসে কত মাসের? 9 মাসের। তাহলে নাই কত মাসের? 3 মাসের। তাহলে 3 মাসের টাকা বের করতে হবে, মানে যত মাস বকেয়া তত মাসের টাকা আমরা এখানে এখন যোগ করব। বকেয়া লিখছেন, যোগ বকেয়া। বকেয়া কি 9 মাস নাকি 3 মাস? তাহলে কত মাসের টাকা বের করতে হবে? 3 মাসের টাকা বের করতে হবে। এখন আপনি 3 মাসের টাকা কেমনে বের করবেন? সমন্বয়কে দেওয়া আছে 3 মাসের টাকা, এটা আপনার থেকে বের করতে হবে। 3 মাসের টাকা বের করার জন্য আগে আপনার জানতে হবে 1 মাসে কত। 1 মাসে কত জানতে হবে না? 3 মাসের ভাড়া, 3 মাসের বকেয়া ভাড়া বের করার জন্য আগে জানতে হবে যে 1 মাসের টাকাটা কত। এই টাকাটা কত মাসের? 9 মাসের। আমরা এই 9 মাসের টাকাটাকে যদি 9 দিয়েই ভাগ করি তাহলে 1 মাসের টাকা বের হবে। তাহলে কি করবে এখানে? এটা এখানে লিখে রাখেন, 3,60,000 ভাগ 9। তাহলে কি বের হবে? 1 মাসের টাকা বের হবে, কারণ টাকাটা 9 মাসের না, তো ভাগ করলে তো 1 মাসের টাকা বের হবে। 3,60,000 টাকায় কয় দিয়ে ভাগ? 9 দিয়ে ভাগ, কারণ টাকাটা 9 মাসের। টাকাটা যদি 10 মাসের হতো তাহলে 10 দিয়ে ভাগ করতাম, 1 মাসের টাকা বের হতো। টাকাটা তো 10 মাসের না, কয় মাসের? তাহলে কত টাকা আসছে? 40,000। এখন এই 40,000 টাকাটা কি 1 মাসের টাকা, মানে 1 মাসে যদি 40,000 হয়, এইভাবে করে করে 9 মাসে কত হাজার? 3,60,000। আমাদের কত মাসের টাকা বের করতে হবে? তাহলে 1 মাসের টাকা যদি 40,000 টাকা বের হয়, এখন বের হয়েছে না? তাহলে 3 মাসের কি আরো বেশি না কম? বেশি, মানে গুণ। তাহলে গুণ কত? 3। গুণ কত? 3। তাহলে আসবে 1,20,000 টাকা। কিভাবে 3 মাসের টাকা বের করছি বুঝছেন? টাকাটাকে 9 দিয়ে ভাগ করছি, 3 দিয়ে গুণ করছি। 9 দিয়ে ভাগ করলে কি বের হচ্ছে? 1 মাসের বের হচ্ছে। আর 3 দিয়ে গুণ করলে কি বের হচ্ছে? 3 মাসের বের হচ্ছে। তাহলে 3 মাসের কত টাকা বকেয়া আরো? মানে টোটাল আরো 1,20,000 টাকা দেওয়া নাই। টোটাল বলতে এখানে দেওয়া আছে 9 মাসের, আরো 3 মাসের দেওয়া নাই। মানে সব মিলে এখানে কত হাজার হয়? 4,80,000। থাকা উচিত কত ছিল? 4,80,000, কিন্তু ছিল কত মাসের? 9 মাসের। এটা কি বুঝছি সবাই? বকেয়া অফিস ভাড়া, অফিস ভাড়ার সাথে যোগ, এবং টাকাটা বের করলাম। কেমনে বের করতেছেন এটা লিখে দিবেন খাতায়, লিখে দিলে ভালো। আরেকবার লিখতে হবে না? একটা সময় কবার লিখতে হয়? 1 নম্বর 2 বার লিখছিলাম, তাহলে 2 নম্বর কি 2 বার লিখবো নাকি 3 বার লিখবো? 2 নম্বরও তাহলে 2 বার লিখবো। প্রত্যেকটা সময় কয়বার লিখতে হয়? বকেয়া অফিস ভাড়া বকেয়া খরচ না বকেয়া আয়? বকেয়া খরচ। বকেয়া খরচ অগ্রিমাই চলতি দেয়। তাহলে আরেকবার এখানে চলে আসবে টাকাটা, এখানে লিখেন, একটু নিচে করে লিখিয়েন। আমি নিচে করে লিখতেছি না, কারণ আমার এখানে নিচে নামলে রেকর্ড হবে না আবার। বকেয়া অফিস ভাড়া আপনারা একটু নিচে করে লিখবেন, বেশি নিচে না আবার। কত টাকা? ওই যেটা যোগ করছেন ওইটা, 1,20,000 টাকা। বকেয়া অফিস ভাড়া কত টাকা? বকেয়া অফিস ভাড়া একবার এখানে যোগ, আরেকবার চলতে দেয়। কেমনে আসছে আমি আপনাদেরকে বলছি একটু আগে। বকেয়া অফিস ভাড়া বকেয়া খরচ সামান্য করে নিচে লিখবেন। আত্মীয় ক্লাস অনেক বড় হয়ে যাচ্ছে। সবার হয়েছে? 2 নম্বর সমন্বয় বুঝছেন? 3 নম্বর সমন্বয়ে আসেন সবাই। 3 নম্বর সমন্বয় কি? নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে কিন্তু বিল পাওয়া যায়নি, এটার নাম কি? প্রাপ্য সেবায়। আপনি কাজ করে দিয়েছেন কিন্তু টাকা এখনো আসেনি, এরকম যদি হয়ে থাকে তখন তার নাম হচ্ছে প্রাপ্য। কোন প্রাপ্য? মানে বিষয়টা কি নিয়ে? সমন্বয়টা কি নিয়ে? নিরীক্ষা নিয়ে, নিরীক্ষা সেবায় নিয়ে। এখানে বোঝো না? নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে। নিরীক্ষা কাজ সম্পাদন করা হয়েছে মানে নিরীক্ষা সেবায়। কোন সেবায়? অথবা শুধু সেবায়। তাহলে কাজ করে দেওয়ার পর টাকা যদি বিল যদি পাওয়া না যায়, বিল পাওয়া যায়নি মানে কি কাগজ পান নাই দেয় না টাকা পান নাই দেয়?
এটার নাম হচ্ছে প্রাপ্য সেবা আয়। প্রাপ্য সেবা আয়, তাহলে প্রাপ্য সেবা আয় কার সাথে যোগ হবে? এই যে নিরীক্ষা সেবার সাথে যোগ হবে। এখানে লিখেন, এই যে এখানে দাগ দিয়ে রাখছেন একটা, এটার বড় ঠিক আছে, লিখেন যোগ প্রাপ্য সেবায় কত হাজার? 50,000। দেখেন এখানে কিন্তু আমি জায়গা রাখছি, কারণ 8,50,000 সাথে 30,000 যোগই কিন্তু নিচে বসবে, তারপর তার সাথে আবার 50,000 যোগ হবে, সেজন্য এখানে জায়গা থাকবে একটা। জায়গা রাখছি, দেখেন ভালো করে দেখেন জায়গা কেমনে রাখছি। প্রাপ্য সেবায় যোগ করতে হবে 50,000 টাকা, কিন্তু তার উপর একটা খালি রাখতে হবে। প্রাপ্য সেবায় আমরা সবাই বুঝছি, একবার লিখছি দেন, এটা আরেকবার লিখতে হবে। মনে আছে আমরা র্যাবেল শিখছিলাম যে সকল প্রকার প্রাপ্য সম্পদ হিসাব কোন সম্পদ? চলতি সম্পদ। আরেকবার চলতি সম্পদে চলে আসবে। চলতি সম্পদে লিখেন, আমার তো এখানে জায়গাও নাই, আমি মুছে করতেছি, আপনারা মুছে করিয়েন না। আবার প্রাপ্য সেবায় লিখেন চলতি সম্পদে সেকেন্ড কলামে 50,000, ঠিক আছে? চলতি সম্পদের জায়গা খাতায় বড় রাখবেন সবসময়। বড় যদি রাখেন সমস্যা নাই, কিন্তু ছোট রাখলে সমস্যা। আমি তো এখানে চাইলেও বড় রাখতে পারবো না, কারণ তো জানেন, প্রাপ্য সেবায় নিরীক্ষা সেবার সাথে যোগ আরেকবার আমাদের চলতি সম্পদ, কারণ সকল প্রকার প্রাপ্য সম্পদ হিসাব কোন সম্পদ? চলতি সম্পদ, সেজন্য চলতি সম্পদ এখানে চলে আসছে। যে টাকাটা যোগ করছি ওইটা আসতেছে, কিন্তু বকি অফিস ভাড়ার ক্ষেত্রে কত টাকা যোগ করছিলাম? 1,20,000, সেটাই কিন্তু এখানে আসছে। আবার অন্য টাকা নিয়ে চলে আসেন না। প্রাপ্য সেবায় হয়েছে সবার, কারো কোনো সমস্যা? এরপর আসেন আমাদের লাস্ট সমন্বয় 4 নাম্বার। ফার্মের মালিক মানে আপনি ব্যবসায়ের প্রয়োজনে 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন আনয়ন করে, মানে অতিরিক্ত মূলধন দিচ্ছেন আপনি। তো অতিরিক্ত মূলধনের সাথে কি করতে হয়? আমাদের মালিকানা সত্ত্ব বিবরণী আছে না, ওইখানে লাস্ট কি লেখা ছিল? লাস্ট লেখা ছিল সাধারণ সঞ্চিতি না? এখন ঠিক নিচে করে লিখেন যোগ অতিরিক্ত মূলধন। আমাদের লাস্টে লেখা আছে 12,70,000, তার নিচে আছে 1 লাখ না? 1 লাখ নিচে একটা দাগ আছে, ওই দাগটার নিচে কি বসবে? যোগফল বসবে না? তাহলে ওইখানেও এটার মধ্যে একটা জায়গা রাখবেন আর কি, এটার মধ্যে একটা জায়গা রেখে লিখেন যোগ অতিরিক্ত মূলধন। এখানে লিখেন অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কত টাকা? 1 লাখ। 1 লাখ লিখছেন, এটা বড়, এটা হবে অতিরিক্ত মূলধন 1 লাখ। দাগ দেন এখানে। অতিরিক্ত মূলধন কার সাথে যোগ? আমাদের খাতায় আছে না এরকম করে 12,70,000। সাধারণ সঞ্চিতি কত এরপর? 1 লক্ষ। এবার দাগ আছে এরকম, এখানে যোগফলটা কিন্তু এখানে বসবে, বুঝছেন? তাহলে আমরা এখানে লিখতে হবে যে কি অতিরিক্ত মূলধন এই বরাবর 1 লাখ টাকা অতিরিক্ত মূলধন, আর একটা দাগ দিয়ে রাখেন, মানে যোগটা করে নেই আর কি। যোগের কাজগুলো পরে সমন্বয় হয়ে গেলে তখন, তার আগে করলে সমস্যা। সবাই কি লিখছেন অতিরিক্ত মূলধন? মূলধনের সাথে যোগ, আরবার কার সাথে যোগ? আরেকবার হচ্ছে চলতি সম্পদে হাতে নগদ ও ব্যাংক জমা আছে না, ওই হাতে নগদের সাথে যোগ। ওইখানে নিজে লিখেন যোগ অতিরিক্ত মূলধন, হাতে নগদ ও ব্যাংক জমা নিজে লিখেন। চলতি সম্পদ আমার এখানে নাই, আমি একটু আগে মুছে ফেলছিলাম, জায়গা নাই সেজন্য। চলতি সম্পদে একটা হাতে নগদ ও ব্যাংক জমা আছে, ওটা নিজে লিখেন যোগ অতিরিক্ত মূলধন। যোগ অতিরিক্ত মূলধন 1 লক্ষ। অতিরিক্ত মূলধন হাতে নগদ ও ব্যাংক জমার সাথে একবার যোগ হবে, আরেকবার মূলধনের সাথে যোগ হবে। অতিরিক্ত মূলধন আসতেছে, অতিরিক্ত মূলধন মানে টাকা আসতেছে, টাকা আসতে তো টাকা বাড়বে, সেজন্য মূলধনের সাথেও যোগ, মানে অতিরিক্ত মূলধন বাড়াচ্ছে সেজন্য মূলধনের সাথে যোগ। অন্যদিকে আপনার নগদের পরিমাণ বাড়াচ্ছে সেজন্য হাতে নগদের সাথে কি ব্যাংক জমার সাথে কিন্তু যোগ না, হাতে নগদ ও ব্যাংক জমা একসাথে আছে বিধে আমরা ওইটা ওইভাবে লিখে তার নিচে আমরা লিখতেছি যোগ অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধন কিন্তু কার সাথে যোগ? হাতে নগদের সাথে যোগ। হাতে নগদের টাকা আলাদা আছে এখানে, সেজন্য ওইটার সাথে গিয়ে আমরা যোগ করতেছি। কোনো কি সমস্যা আছে? এক্সটার্নাল সমন্বয় কিন্তু সব হয়ে গেছে, এবার হচ্ছে ইন্টারনাল সমন্বয়। ইন্টারনাল সমন্বয় 1 নাম্বারটা কি?
এই যে এটা কোথায় এটা, ও আমার হাতে না কত ব্যাংক এখানে আছে, এখানে লিখবো যে কি অতিরিক্ত মূলধন কত 1 লাখ না। এবার এখানে বিনিয়োগ একটা 10% বিনিয়োগ ছিল, ওইটা আমাদের ইন্টারনাল সমন্বয়। এখন ওইটার টাকা আমরা কেমনে বের করব? দেখেন রেয়া মিলে বিনিয়োগের কত, বিনিয়োগের টাকা কত, বিনিয়োগের টাকা হচ্ছে যে, আমাকে এটা কে করে দিন তো, 7 লক্ষ কত, 7,50,000 ইন্টু 10% কত হয় 75,000। আমরা বিনিয়োগ আমাদের রেয়া মিলে বিনিয়োগের পরিমাণটা কত, 7,50,000। ওই টাকার সাথে পার্সেন্ট আছে না, পার্সেন্টটা গুণ করব। 7,50,000 সাথে বিনিয়োগের আগে যেটা পার্সেন্ট ছিল ওটা কি করব, মনে রাখবেন কোনো টাকার সাথে কোনো পার্সেন্ট গুণ করে যে টাকাটা আসবে ওটার নাম হচ্ছে বকেয়া সুদ। কোনো টাকার সাথে পার্সেন্ট গুণ করার পরে যে টাকাটা বের হবে ওই টাকার নাম হচ্ছে বকেয়া সুদ। এখন কত হচ্ছে বকেয়া সুদটা কার, বিনিয়োগের না, তাহলে নামটা দাঁড়াবে বকেয়া বিনিয়োগের সুদ। 7,50,000 হচ্ছে বিনিয়োগ, তার সাথে 10% গুণ করলাম, 75,000 টাকা আসছে। এই 75,000 টাকার নাম কি, বকেয়া সুদ। কোন ধরনের বকেয়া সুদ, মানে কার নাম দিয়ে বকেয়া সুদ, কৌশিকের নাম দিয়ে বকেয়া কৌশিকের সুদ, এরকম তো কিছু নাই। বিনিয়োগ থেকে বেরিয়েছে না টাকাটা, তাহলে নাম হবে বকেয়া বিনিয়োগের সুদ। এখন তারিখের একটা কাজ আছে বলছিলাম, পার্সেন্টের কাজ তো আমরা করলাম, এখন তারিখের একটা কাজ আছে। এই অঙ্কে তারিখের কাজ হবে না, কি কারণে হবে না, কারণ অঙ্কের সালের সাথে তারিখের সালটা মিল নাই। যখন অঙ্কের সালের সাথে, আমাদের অঙ্কের সাল হচ্ছে 2025 আর তারিখের সালটা হচ্ছে 24, যখন অঙ্কের সালের সাথে তারিখের সালটা মিল থাকবে না, অঙ্কের সাল 25 তারিখের সাল 24, যখন সাল মিল থাকবে না তখন তারিখের কাজটা বাদ। তারিখের কাজটা কি, তার মানে এখানে শুধু কাজ হবে পার্সেন্টের। 7,50,000 10% গুণ করলে কত হাজার, এটার নাম হচ্ছে কি বকেয়া বিনিয়োগের সুদ। এখন বলেন বকেয়া বিনিয়োগ সুদ বকেয়া আয় নাকি বকেয়া খরচ, বকেয়া বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ একটা আয়, আর বকেয়া বিনিয়োগের সুদ মানে বকেয়া আয়। বকেয়া আয় অগ্রিম ব্যয় চলতি সম্পদ, চলতি সম্পদে লিখেন বকেয়া বিনিয়োগের সুদ, চলতি সম্পদে লিখেন বকেয়া বিনিয়োগের সুদ। কাজ নাই 75,000 টাকা, আমরা সাইন কলামে লিখব। মানে বিনিয়োগের যেখানে কাজ আছে কাজটা বিনিয়োগের সাথে হয় না, কাজটা কোথায় হয় অন্য জায়গায়, এই জন্য বিনিয়োগের টাকাটা থার্ড কলামে বসছে। তাহলে বকেয়া বিনিয়োগের সুদ সম্পদ হিসাব, কোন সম্পদ, চলতি সম্পদ, সেজন্য চলতি সম্পদে এসে বকেয়া বিনিয়োগের সুদ 75,000 টাকা লিখছি কোন কলামে, সেকেন্ড কলামে। একবার লিখছি না, আরেকবার লিখতে হবে। আরেকবার যখন লিখব তখন বকেয়া শব্দটা মনে করবো যে নাই, বকেয়া বিনিয়োগ এখানে লিখছি তো, এখন আরেকবার লিখতে হবে। দ্বিতীয়বার যখন আমরা লিখতে চাইবো তখন আমরা মনে করবো যে বকেয়া শব্দটা নাই। তাহলে বকেয়া শব্দটা যদি না থাকে আর আছে কি, শুধু বিনিয়োগের সুদ। শুধু বিনিয়োগের সুদের কোন হিসাব, শুধু বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব। আরেকবার আয় চলে আসবে আয় সমূহতে, এখানে লিখেন শুধু বিনিয়োগের সুদ। শুধু বিনিয়োগ সুদ কত হাজার, 75,000। একদম থার্ড কলামে লিখেন, এটা একদম থার্ড কলামে লিখেন। যদি চান সেকেন্ড কলামেও লিখতে পারেন। আচ্ছা সেকেন্ড কলামে লিখি, ডাউট তৈরি হবে সবার। আবার এখানে একটু নিচে লিখতেছি আমি 75,000 টাকা সেকেন্ড কলামে, একটা দাগ দিয়ে রাখছি। এই যে এটা বিনিয়োগ সুদের টাকা, মানে টাকা বরাবর যাতে হিসাব থাকে, টাকা উপরে হিসাব নিচে, হিসাব উপরে টাকা নিচে, এরকম আপ ডাউন করিয়েন না। আজকে নতুন করতেছেন, অনেক ভুল হবে, আস্তে আস্তে বিষয়গুলো ঠিক হবে যদি চেষ্টা করেন। বিনিয়োগ সুদ একবার এখানে চলে আসছে, এখন এটা বুঝছেন। এখন আমাদের সব সমন্বয় হয়ে গেছে। আর কোন একটা তাহলে কি লিখি নাই আমরা, আচ্ছা হ্যাঁ প্রাপ্য সেবা, এই তো প্রাপ্য হিসেবের সাথে যোগ, এটা কেন লিখেন যোগ প্রাপ্য
সেবায়। প্রাপ্য সেবায় মানে কি জানেন? টাকা এখনো আসে নাই। এটা এত করে বলতেছেন যে আপনি, হ্যাঁ এটা আরো আগে বলা উচিত ছিল না আপনার? প্রথমে বলছেন না, আমি শুনলে কি বলি না যে কিছু প্রাপ্য আমি কিন্তু বলছিলাম প্রথমে যখন বুঝেছিলাম তখন, কিন্তু এখানে লিখতে ভুল করে ফেলছি। প্রাপ্য সেবায় নিরীক্ষা সেবায়ের সাথে যোগ, একবার কার সাথে যোগ? প্রাপ্য হিসাবের সাথে যোগ। আগে যেখানে লিখছি সেখান থেকে কেটে দেন। এখন বলেন অঙ্কটাতে কারো কোনো সমস্যা আছে কিনা হিসাব নিয়ে? সবাইকে সবকিছু ঠিক মতো লিখতে পারছেন? সমস্যা আছে? অঙ্কটা অনেক বড়, কঠিন মনে হতে পারে। যেটা কঠিন এটাকে জবরদস্তিভাবে করবেন, মানে জোরপূর্বক করবেন, মন চাইবে তো না করার, কিন্তু আপনি উল্টা করবেন, করবো তো করবো, ঠিক আছে? তাহলে পারবেন। প্রাপ্য সেবায় নিরীক্ষা সেবার সাথে যোগ, আরেকবার কার সাথে যোগ? দেনাদারের সাথে যোগ, মানে প্রাপ্য হিসাবের সাথে যোগ, ঠিক আছে? প্রাপ্য সেবায় মানে আমি এখনো টাকা পাইনি। আমরা তো শুরু থেকেই শিখতেছিলাম টাকা যদি না পাই বা কারো কাছে যদি থাকে, এতে করে আমার দেনাদার, এতে করে আমার কি দেনাদারের পরিমাণ বাড়তেছে না কমতেছে? প্রাপ্য সেবায় মানে টাকাটা এখনো পাইনি, পাওয়ার কথা পাইনি এখনো তাদের কাছে, এতে করে কি আমার আয় হচ্ছে না, আমার সম্পদ হচ্ছে, অথবা আমার দেনাদারের পরিমাণ বাড়তেছে না, সেজন্য দেনাদারের সাথে যোগ করছে একবার। বুঝছেন? এখন এখন আমরা যোগ বিয়োগ করবো। এখানে দেখেন, আপনারা ফলো করিয়েন। 8,50,000 আর 30,000-এর মধ্যে কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 8,80,000 না? এই 8,80,000-এর সাথে 50,000 কী করতে হবে? যোগ করতে হবে। যোগ করলে কত হয়? 9,30,000। এখন এই 9,30,000-এর সাথে 75,000 যোগ করেন, 10,05,000 এখানে লিখেন লাস্ট কলামে। কারণ এই টাকাটা কিসের টাকা? এই টাকা যেটা এখন আসছে, এই লাস্ট টাকা যেটা আসছে এখানে, এটা কিসের টাকা? টোটাল আয়ের টাকা না? টোটাল আয়ের টাকাটা এখানে চলে আসবে, এখন চলে আসছে। তাহলে 8,50,000 যোগ 30,000, 8,80,000, তার সাথে 50,000 যোগ 9,30,000, তার সাথে 75,000 যোগ, আর এরপর নিচে আর কিছু আছে, সেজন্য টোটাল আয়ের টাকা কোথায় আসবে? থার্ড কলামে চলে আসবে। এটা হচ্ছে আমাদের টোটাল আয়। এখন এই টোটাল আয় থেকে ব্যয় কি দিতে হবে? বাদ দিতে হবে। তাহলে ব্যয়ের টাকা বের করতে হবে না আগে? টোটালটা, ব্যয়ের টোটাল টাকা আমরা বের করে চলেন। এখানে 3,60,000 আর 1,20,000 যোগ করলে কত হয়? 4,80,000 না? এখন আমরা এগুলো সব যোগ করবো। 3,30,000, 72,000, 21,000, 4,80,000 সব যোগ করে এখানে নিয়ে আসেন। 3,30,000, 72, 21, 4,80,000 সব যোগ করে 9,03,000। সব যোগ করলে কি 9,03,000। এই 9,03,000 টাকাটা কিসের টাকা? ব্যয়ের টাকা, ব্যয়সমূহের টাকা। 9,03,000 টাকাটা কিসের টাকা? ব্যয়সমূহের টাকা। ব্যয়সমূহের টাকা কি করতে হয়? বাদ দিতে হয়। কি থেকে বাদ দিব? আয় থেকে, আয়ের টোটাল টাকা থেকে। 10,05,000 থেকে 9,03,000 টাকা বাদ দিতে হবে, সেজন্য এখানে ব্র্যাকেট হবে। ব্যয়ের টোটাল টাকা হচ্ছে 9,03,000। ব্যয়ের টাকা কি দিতে হয়? বাদ দিতে হয়, সেজন্য ব্র্যাকেট। উপর থেকে বাদ দিলে কত? 1,02,000। টাকাটা কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ না? এই পজিটিভ টাকার নাম হচ্ছে নিট মুনাফা। লিখে দেন এখানে বিবরণে। এটার নাম কি? মুনাফা। নিট মুনাফা। নিট মুনাফা। নিট মুনাফা 1,02,000। এখানে কারো কোনো সমস্যা আছে যোগ বিয়োগ নিয়ে? আয়ের টোটাল টাকা থেকে ব্যয়ের টোটাল টাকা কি দিতে হবে? বাদ দিতে হবে, সেজন্য ব্র্যাকেট। আমরা বাদ দিয়ে কত পাইছি? 1,02,000। পজিটিভ আসছে না নেগেটিভ আসছে? পজিটিভ মানে কি? নিট মুনাফা। নিট মুনাফা হবে, বুঝছেন? নিট লাভও দিতে পারবেন, নিট আয়ও দিতে পারবেন। নিট মুনাফা, নিট আয়, নিট লাভ সব একই কথা। নিট মুনাফা পর্যন্ত সবার শেষ হয়েছে। নিট মুনাফা পাওয়ার সাথে সাথে, নিট মুনাফা পাওয়ার সাথে সাথে আমরা মালিকানা সত্ত্ব বিবরণীতে চলে আসবো। নিট মুনাফা পাওয়ার কোথায় চলে আসবো? মালিকানা সত্ত্বে চলে আসবো। মালিকানা সত্ত্বে এসে অতিরিক্ত মূলধন লিখছিলেন না লাস্ট, তার নিচে লিখেন যোগ নিট মুনাফা। কারণ কি? কারণ নিট মুনাফা যোগ করতে হয় কার সাথে? মূলধনের সাথে। তাহলে নিট মুনাফা পাওয়ার পর আমরা কার সাথে যোগ করব? মূলধনের সাথে যোগ করবো। তাহলে মালিকানা সত্ত্বে যেতে হবে, গিয়ে নিচে লিখেন যোগ নিট মুনাফা। এখানে বসবে টাকা, এই জায়গায় বসে নিট মুনাফা টাকাটা 1,02,000। নিট মুনাফা 1,02,000। লিখছেন 1,02,000।
দাগ দিয়ে দেন, নিচে দাগ দিয়ে দেন, এখানে দাগ দিয়ে দেন। নিট মুনাফা পাওয়ার পর আমরা কোথায় আসবো? মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবো, এসে নিচে লিখবো যোগ নিট মুনাফা। অনেকেই মনে হয় এখনো নিট মুনাফা লিখে নাই। যদি কেউ না বুঝে থাকেন, যারা আশেপাশে লিখছে তাদের খাতা দেখেন। নিট মুনাফা টাকা যদি লিখতেছেন, ওইটার উপরে কিন্তু সামান্য একটা জায়গা থাকবে। এই যে ওরা লিখে দেখেন, জায়গা আছে, এই যে নিট মুনাফার জায়গা আছে, এরকম জায়গা কই? আপনি আগে থেকে কেন এগুলো করে ফেলতেছেন যোগ বিয়োগ? নিজেকে নিট মুনাফা পাওয়ার পরে আমরা কি করব? মালিকানা সত্ত্ব বিবরণীতে আসবো, এসে কি করে দিব? যোগ করে দিব, মানে যোগ দিয়ে লিখবো, কিন্তু যোগটা করবো না এখন। যোগ বিয়োগের কাজগুলো এখন আসা নাই। যেভাবে করাচ্ছি অঙ্ক সেভাবে করেন, নিয়ম ব্রেক করবেন না কেউ। নিট মুনাফা লেখা হয়েছে, তাহলে আমাদের এটা ফুল কমপ্লিট। নিট মুনাফা পাওয়ার পর আমরা মালিকানা সত্ত্বে আসবো, এসে যোগ করব, কারণ নিট মুনাফা যোগ করতে হয়। যদি এখন নিট ক্ষতি আসতো, তাহলে মালিকানা সত্ত্বে আমরা লিখতাম যে বিয়োগ নিট ক্ষতি। নিট ক্ষতি হলে বিয়োগ করতে হয়, নিট লাভ হলে বা নিট মুনাফা হলে কি করতে হয়? যোগ করতে হয়। সেজন্য আমরা যোগ নিট মুনাফা লিখছি। এটা শেষ। এখন আমরা এটা করব। আমাদের টোটাল 40 মধ্যে টাকা বের করবো। এখন প্রাপ্য হিসাব 80,000, প্রাপ্য সেবায় 50,000, যোগ করলে কত? 1,30,000। সেকেন্ড কলমে চলে আসবে টাকাটা। 80,000 আর 50,000 যোগ করলে 1,30,000। এরপরে হাতে নগদ 95,000, নিচে আছে 1 লক্ষ টাকা অতিরিক্ত মূলধন যোগ করতে হবে। যোগ করলে কত হয়? যোগ করলে 1,95,000। 1,95,000। 80,000 আর 50,000 যোগ করলে 1,30,000। 95,000 এবং 1 লক্ষ যোগ করলে কত? 1,95,000। 40 মধ্যে কি এমন কিছু আছে আমি লিখিনি এখানে? সব তো আপনাদের সাথে মিলেছে না? এখন আমরা 40 মধ্যে টোটাল টাকা বের করবো। ডাক দেন এখানে একটা 1,30,000, 1,95,000, 75,000 সব যোগ করেন। কত? বরাবর এইটা হচ্ছে আমাদের চলতি সম্পদের টাকা, 5 লাখ। হ্যাঁ ঠিক আছে, 5 লাখ চলতি সম্পদ, 5 লাখ টাকা। এটা সবাই বুঝছেন? তাড়াতাড়ি করেন, ক্লাস লং হয়ে যাচ্ছে অনেক। চলতি সম্পদের মোট টাকা বের হয়েছে সবার। এখন আমরা কি করব? বিনিয়োগের টাকাটা, বিনিয়োগের পরিমাণ বের করব। আমাদের খাতে দেখেন বিনিয়োগ বরাবর অলরেডি 3 কলমে 7,50,000 আছে, একটাই আছে, আর আছে। তাহলে বিনিয়োগের টোটাল টাকাই 7,50,000। এবার আমরা বের করবো স্থায়ী সম্পদের টোটাল টাকা। স্থায়ী সম্পদ এখানে আছে 2,40,000, এখানে আছে 2,20,000। এদের মধ্যে কি হবে? যোগ হবে। যোগ করলে কত? 4,60,000 না? এটা হচ্ছে আমাদের স্থায়ী সম্পদের মোট পরিমাণ, 4,60,000। এরপর আমাদের খাতায় কি আছে? অসম্মানিত ব্যয়। খাতায় কি আছে? অসম্মানিত ব্যয় পর্যন্ত হচ্ছে আমাদের সম্পদের অংশ। চলতি সম্পদ, বিনিয়োগ, স্থায়ী সম্পদ, এরপর অসম্মানিত ব্যয়। 4টা হচ্ছে আমাদের কি কোন পাশ? সম্পদ পাশ। এখন 4টা টাকা একসাথে কি করব? যোগ করব। অসম্মানিত ব্যয় কোনো টাকা আছে, তো যোগ করার কোনো দরকারই নেই। আমরা যোগ করবো কি? 5 লাখ। এবার আপনাদের বিনিয়োগের টাকা 7,50,000। এবার হচ্ছে স্থায়ী সম্পদের টাকা 4,60,000। এই 3টা টাকা আমরা এখন কি করব? যোগ করব। যোগ করলে কত আসে দেখেন তো? 17,10,000। হ্যাঁ 17,10,000 না, 17,10,000 টাকা। এটা ক্লোজ করে দেন এবং এটা বড় এখানে লিখে দেন মোট সম্পদ। এই লিখে দিই 17,10,000 বড়, এখানে লিখতে হবে মোট সম্পদ। আমি যেভাবে গিজে করে লিখতেছি, আপনারা খাতা এইভাবে লিখবেন না, আরও সুন্দর করে লিখবেন, ফাঁক করে লিখবেন। আমার এখানে জায়গা নেই, সেজন্য আমার এইভাবে লিখতে হচ্ছে। আমরা এই টাকাটা কেমনে বের করছি? চলতি সম্পদের টোটাল টাকার সাথে বিনিয়োগের টোটাল টাকা যোগ করছি, তারপর স্থায়ী সম্পদের টোটাল টাকা যোগ করছি। অসীমিত ব্যয়ে কোনো টাকা ছিল না, যদি থাকতো সেটাও কি করতাম? যোগ করতাম। যোগ করে যে টাকাটা পাই ওটাই হচ্ছে আমাদের মোট সম্পদ। 17,10,000 ক্লোজ করে দিতে হবে, ক্লোজ করে দিতে হবে। এবার আমরা বের করব দায় পাশটা। তো দায় পাশটা করার আগে আমরা থেকে মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে। দায় পাশ করার আগে কি করতে হবে? মালিকানা সত্ত্ব বিবরণী করতে হবে। মালিকানা সত্ত্ব বিবরণীতে যান। মালিকানা সত্ত্ব বিবরণীতে প্রথমে আছে মূলধন 14,50,000।
তার নিচে আছে বিয়োগ উত্তোলন। বিয়োগ করে কত আসছিল? 12,70,000। 12,70,000 সাথে সাধারণ সঞ্চিত টাকা 1 লাখ যোগ করেন। যোগ করলে 13,70,000 নিচে লিখেন। 13,70,000 নিচে লিখেন 1 লাখ যোগ করলে। এরপর 13,70,000 সাথে অতিরিক্ত মূলধনের 1 লাখ টাকা যোগ করলে 14,70,000 তাও নিচে লিখেন। 14,70,000 সাথে নির্মূলবার টাকা কি করতে হবে? যোগ করতে হবে। এই নির্মূলকে আমাদের খাতে যোগ দিছিলাম, হ্যাঁ যোগ দিছিলাম। বিয়োগ করেন 14,70,000 থেকে 1,02,000 বিয়োগ করেন। যোগ 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 করেন 15,72,000। 15,72,000 তার একদম শেষ কলমে লিখেন এবং ওইটার নাম হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। ক্লোজ করে দেন। 15,72,000 ক্লোজ করে দেন। এটার নাম হচ্ছে সমাপনী মালিকানা সত্ত্ব। বিবরণে লিখেন সমাপনী মালিকানা সত্ত্ব। লেখা শেষ। 15,72,000 সবার কি আসছে? এটার নাম কি? এই মালিকানা সত্ত্বের এখন যে টাকাটা আসছে, আপনারাও ওইখানে একটা মালিকানা সত্ত্ব লিখছেন না দায় পাশে, ওই বরাবর ডাইরেক্ট লাস্ট ফর্মে লিখে দেন টাকাটা 15,72,000 মালিকানা সত্ত্ব বরাবর। মালিকানা সত্ত্ব বরাবর এখানে লিখেন 15,72,000। মালিকানা সত্ত্ব লিখছেন যে আত্মীয় বিবরণীতে, ওইটা বরাবর তৃতীয় কলামে 15,72,000। এই দেখেন মালিকানা সত্ত্বে দেখেন লিখছিলেন না, এই যে মালিকানা সত্ত্ব, এটা বরাবর একদম তৃতীয় কলামে এখন যে টাকাটা আসছে 15,72,000 এটা যোগ করো, এটা লিখে দেন। লিখছেন? এখন আমরা দায় পাশটা করবো। দায় পাশে আমাদের প্রথমে চলতি দেয় না, আমরা প্রথমে চলতি দেয় টোটাল পরিমাণটা বের করবো। অনুপার্জিত সেবাই থেকে অর্জিত সেবাই বাদ দেন 30,000, তাহলে আর থাকে 18,000। আর থাকে কি 18,000। এরপর বকে অফিস ভাড়া আর কিছু আছে এখানে, তাহলে এদের মধ্যে এখন যোগ করেন 1,38,000 না, 1 লক্ষ কত হাজার? 38,000 আমাদের চলতি দেয় এর পরিমাণ টোটাল। 48,000 থেকে 30,000 বিয়োগ করছি 18,000। 18,000 সাথে আমরা বকে অফিস ভাড়া যোগ করছি, যোগ করলে 1,38,000 টাকা চলতি দেয় টাকা টোটাল। চলতি দেয় টোটাল টাকা কত? 1,38,000 টাকা। এরপর কি আপনাদের খাতায় দীর্ঘমেয়াদী কোনো টাকা আছে? তাহলে এটা খালি। এরপরে কি মালিকানা সত্ত্ব লিখছেন একটু আগে 15,72,000, ওই 15,72,000 সাথে এইটা যোগ করেন 1,38,000 যোগ করলে এটা আসবে 17,10,000 টাকা। 15,72,000 মালিকানা সত্ত্বের টাকার সাথে 1,38,000 যোগ করলে কত? 17,10,000 আসছে। যদি এসে থাকে অঙ্কটা ঠিক আছে। সম্পদের অংশ, সম্পদের 17,10,000 আসছিল না, দায় পাশেও কত আসছে? 17,10,000 টাকা আসছে। মানে আপনার সব কিছু ঠিক আছে। এটার নাম হচ্ছে মোট দায়সমূহ ও মালিকানা সত্ত্ব। দায়সমূহ এখানে আমরা সমূহ লিখছি না, মালিকানা সত্ত্ব সমূহ, এখান থেকে সমূহটা কেটে দেন, এখানে শুধু মালিকানা সত্ত্ব হবে। আপনাদের খাতে কি লেখা আছে? দায় এখানে হবে সমূহ, দায়সমূহ ও মালিকানা সত্ত্ব। এখন লাস্টে যে টাকাটা আসলে নাম কি? মোট দায়সমূহ ও মালিকানা সত্ত্ব। এটার নাম ক্লোজ করেন। এটা বরাবর এই লেখাটা হবে যে এটা বরাবর এখানে। সবার কি অঙ্কটা হয়েছে? এখন কথা বেশি না বলেও তো বোঝানো যাচ্ছে না, কম বলে আবার অনেকে কম বুঝবেন। কারো কোনো অসুবিধা হয়েছে অঙ্কটা বুঝতে? একটা অঙ্ক করে ফেলছে আমরা, প্রত্যেকটা অঙ্ক এভাবেই করতে হয়, শুধু সমন্বয় চেঞ্জ থাকবে, হিসাব চেঞ্জ থাকবে, এগুলাই। কারো কোনো সমস্যা আছে? ক্লাসটা কত মিনিট রেকর্ড হয়েছে কে জানে?